খাও না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজ 21শে জুন 2026, মানে রবিবার। ক্যানাডার বাড়িতে আজকে আমরা জামাই ষষ্ঠী পালন করছি। মানে আমার মায়ের হয়ে তার জামাইকে একটু রান্নাবান্না করে দেবো আর কি। এই সবে 1.5 মাস হলো আমরা ক্যানাডার ক্যালগেরি শহরে থাকছি। এখনও পুরোপুরিভাবে কোথায় কি পাওয়া যায় সেই সব আমরা জানি না, তবুও যেটুকু পেয়েছি সেই দিয়েই আজকে রান্নাবান্না করব। সকালের জলখাবারে আজকে বানাচ্ছি মশালা ধোসা, আর ধোসার সাথে খাওয়ার জন্য বানাচ্ছি সাম্বার। সাম্বারে তো অনেক রকমের সবজি পড়ে, অত সবজি আমার কাছে নেই, তাই ডাঁটা আর তুর ডাল দিয়েই বানিয়েছি। তুর ডালটা আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারে অল্প একটু তেল দিয়ে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে ডাঁটা আর টমেটোটা আগে ভেজে নিলাম, তারপরে ভিজিয়ে রাখা তুর ডাল দিয়ে দিলাম। এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিলাম সাম্বার মশলা। এটা আমি বাজার থেকেই কিনে এনেছিলাম। এরপরে 2-3টে সিটি দিয়ে আপাতত ওটাকে সাইডে সরিয়ে রেখেছি। এখন আলুর তরকারিটা বানিয়ে নেব, মানে ধোসার ভেতরে যে আলুর পুরটা দেবো সেটা। আলুগুলো খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। তারপরে কুচানো পেঁয়াজ ভাজলাম এবং দিলাম একটু আদা বাটা। আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে কাঁচা গন্ধটা চলে গেলে, ওই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এটাতে একদমই ঝাল দিইনি, যেহেতু রনও খাবে। নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর নুনটা একটু চেক করে নিলাম। এদিকে সাম্বারটাও হয়ে গেছে। একটা বাটিতে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে সাম্বারের মধ্যে ওই তেঁতুল গোলা জলটা মিশিয়ে দেবো। এই সময় কিন্তু সাম্বারটা একটু ফোটাতে হবে। এইবার ধোসাটা বানানোর পালা। এই ব্যাটারটা তো আমি দোকান থেকেই কিনে এনেছি, দারুণ সুন্দর। তবে ধোসা বানানোর একটাই মূল মন্ত্র, যে সময় হাতায় করে আপনি ব্যাটারটা ফ্রাইং প্যানে দেবেন সেই সময় ফ্রাইং প্যানের টেম্পারেচার কিন্তু একদম কম থাকতে হবে। না হলে কিন্তু ব্যাটার যতই ভালো কোয়ালিটির হোক, কিছুতেই ধোসা বানানো যাবে না। তাই একটা করে ধোসা বানানোর পরে ওই চাটুতে জল ছিটিয়ে ওটাকে ঠান্ডা করে জলটাকে আবার একটু মুছে নিয়ে তারপরে পরের ধোসাটা বানাতে হবে। ভেতরে আলুর পুর দিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, আর আমাদের ধোসা একদম রেডি। সাম্বার তো রেডি হয়েই গেছিলো। ধোসা, ইডলি এগুলো দীপের প্রচণ্ড প্রিয় খাবার, তাই ভাবলাম আজকে যখন সব কিছু ওর পছন্দেরই রান্না করা হচ্ছে, তাহলে ধোসাটাই ব্রেকফাস্টে রাখি। তবে ইডলি বানানো আরও সহজ এবং সময়ও কম লাগে, কিন্তু আমার কাছে এখন ইডলি মেকার নেই। ধোসাটা কোনো রকমে পেটে চালান করেই আমি এসে গেছি আবার রান্নাঘরে দুপুরে রান্নার জন্য। আর এই পেঁয়াজগুলো আমাদের দেশীয় পেঁয়াজ, গতকাল ওই রথের মেলা থেকে যে বাজারে গেলাম ওখান থেকেই নিয়ে এসেছি। মাটন, চিকেন, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সবই আমাদের দেশীয়। মাটনটা গতকাল রাত থেকেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই সময় কিছু ভিডিও করে রেখেছিলাম আজকের ভ্লগে অ্যাড করব বলে। এই ম্যারিনেশনে দিয়েছি নুন, তেল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দই, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। বাঙালি চিকেন কষা বা মটন কষাতে তো এই মশলাগুলোই চিরাচরিতভাবে ব্যবহৃত হয়ে আসছে। মা সব কাজ সেরে ঘুমাতে যাওয়ার আগে আমার সাথে একটু গল্প করে। এই সময়টা আবার আমার রান্নার সময়, তাই প্রায় দিনই রান্না করতে করতে মায়ের সাথে গল্প করি। মায়েরা রবিবার দিনটাকে পুরো শেষ করে এখন ঘুমাতে যাবে। পরের দিন সকালে সোমবার আবার ছুটোছুটি শুরু। আর এদিকে আমাদের এখন এই রবিবার সবে শুরু হলো। শুক্র আর শনিবারটা মনটা ভীষণ আনন্দে থাকে। যেই রবিবার আসে তখনই মাথায় আসে যে বাবা কালকে আবার সোমবার, আবার স্কুল, অফিস, ছুটোছুটি সব শুরু হয়ে যাবে। মাটনটা তো সব কিছু দিয়েই ম্যারিনেট করাই ছিল। তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবার শুধু কষাবো। আজকের মেনু খুবই সিম্পল, 5 রকম ভাজা, পনির দিয়ে একটু মুগের ডাল বানাবো আর মটন কষা। আমি তো মাটন খাই না, রনো আর দীপ মাটন খেতে ভীষণ ভালোবাসে। পনির দিয়ে যে ভেজ মুগের ডালটা বানাবো আর এই ভাজাভুজি দিয়ে আমার হয়ে যাবে। এটার সাথে ভেবেছিলাম একটু শুক্তো বানাবো। উচ্ছে, ডাঁটা, আলু, বেগুন, বড়ি এগুলো ছিল, কিন্তু কাঁচা কলা আর কাঁচা পেঁপে এই দুটো ছাড়া তো শুক্তো ভাবাই যায় না। আসার সময় শাশুড়ি মা শুক্তোর জন্য আলাদা করে একটা মশলা বানিয়ে পাঠিয়েছে, ওই জন্যই আরও ইচ্ছা হচ্ছিল শুক্তোটা বানানোর। মাটনটা কষানোর পরে ওই ছোট প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলাম। আর ভেবেছিলাম একটু জল দেবো, কিন্তু জল একদমই দিতে হয়নি, অলরেডি খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। আর এখানকার চিকেন মাটন যেহেতু আলু দিয়ে আমাদের মতো পাতলা ঝোল করা যায় না, তাই গ্রেভিটা খুব একটা পাতলা করি না, তাতে স্বাদটাও নষ্ট হয়ে যায়। আজকের সমস্ত রান্না কমপ্লিট। পনির দিয়ে মুগ ডালটা অপূর্ব খেতে হয়েছিল, মানে আমি যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর খেতে হয়েছিল। ভাজাভুজির মধ্যে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা আর মাছ ভাজা। আর একটুখানি লেবু কেটে ভাতের ওপরে দেবো।
স্নান করতে যাওয়ার সময় আমি এক বাটি ভাত উপর করে রেখে গিয়েছিলাম। কিছুক্ষণ রাখা থাকলে ভাতটা বেশ চেপে বসে যায়, যেহেতু গরম তো। বিয়ের একদম পরেই আমরা ব্যাঙ্গালোর চলে যাই, কিন্তু তাও দীপ অনেকবারই জামাই ষষ্ঠী খাওয়ার সুযোগ পেয়েছে। চলো এবার সাজিয়ে গুছিয়ে আমার মায়ের জামাইকে খেতে দিই। আজকে আমার মায়ের হয়েই আমি সব কাজ করছি। মা দেখো, তোমার জামাইকে কিন্তু আমি সুন্দর করেই রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, কোনো ত্রুটি রাখিনি। বাবা যেহেতু বহু বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে, তাই আমাদের বাড়িতে বাবার ভূমিকাটা আমার দাদুই পালন করে সবসময়। সাধারণত জামাই ষষ্ঠীতে শ্বশুরমশাইরা ব্যাগ ভর্তি করে বাজার করে আনে আর শাশুড়িরা রান্না করে। আমাদের বাড়ির ব্যাপারটাও একই, তবে শ্বশুরমশাই নয়, দাদু শ্বশুর বাজার করে আনে এবং আমার মা রান্না করে। আমাদের বিয়ের পর থেকেই দিদার শরীরও ভাঙতে শুরু করে, সেই জন্য নাত জামাইদের খুব একটা রেঁধে বেড়ে হয়তো খাওয়াতে পারেনি। কিন্তু এই জামাই ষষ্ঠী বা অন্য কোনো সময় যখন বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হতো, তখন কিন্তু দিদা ঠায় সামনে বসে বসে দেখতো যে জামাইদের আপ্যায়নে কোনো ত্রুটি হচ্ছে কিনা। আমার এই ভ্লগগুলোর একনিষ্ঠ দর্শক ছিল আমার দিদা। একটা ভ্লগ 2বার 3বার 4বার করে দেখতো বসে বসে, আমি কি রান্না করছি, রণ কি করছে, দীপ কি খাচ্ছে। আর এখন আমরা সবাই ভাবি যে দিদা কি করছে, কোথায় আছে। একটা মানুষ কেমন দুম করে উবে গেল, একেবারে নেই হয়ে গেল। এই বছরেই মার্চ মাসের 6 তারিখে দিদা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। মাত্র 3 থেকে 3.5 মাস হয়েছে, কিন্তু মনে হচ্ছে কত দিন কত বছর দিদাকে দেখিনি। রান্না খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু তারপরের এই কাজগুলো যে কি কঠিন, সেটা যাকে করতে হয় সেই জানে। এমনি অন্যান্য দিন আমি রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ডিশওয়াশার চালিয়ে যাই, কিন্তু আজকে অনেক বেশি বাসন হয়ে গেছে বলে ভাবলাম দুপুরেই ডিশওয়াশারটা চালাই, কারণ রাত্রে তো আর রান্না নেই। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বা মেসেঞ্জারে জিজ্ঞেস করো যে ডিশওয়াশারে কি সত্যিই বাসন ভালোভাবে পরিষ্কার হয়, বা ডিশওয়াশার ব্যবহার করে কি সত্যিই কোনো লাভ হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ডিশওয়াশারে যেভাবে বাসন পরিষ্কার হয়, যেভাবে স্যানিটাইজ হয়, সেইভাবে কোনো দিন কেউ হাতে ধুয়ে পরিষ্কার করতে পারে না। আমি যখন ইন্ডিয়ায় থাকতাম তখন কলকাতার বাড়িতে কাজে হেল্প করার জন্য তো একজন ছিল, তোমরা তো জানোই, সবই দেখেছো ভ্লগে। তো যখন বাড়িতে ইলিশ মাছ রান্না হতো তখন একেবারে ধুলে সেই গন্ধ যেত না, 2-3বার ধোয়ার পরে গন্ধ যেত। কিন্তু এই যে এখানে আমি ইলিশ মাছ রান্না করছি, একবার ডিশওয়াশারে ধোয়ার পরেই সেই গন্ধ উধাও, কোনো বাসনে কোনো রকম খাবারের গন্ধ থাকে না। আমি অন্তত বলবো ডিশওয়াশার ভীষণ ভীষণ কাজের একটা জিনিস। এবং ইন্ডিয়াতেও এখন অনেকেই ডিশওয়াশার ব্যবহার করছে, আসলে সবাই এখন ব্যস্ত। 2022 সালে যখন প্রথম টরন্টো যাই, তখন ওখানে গিয়ে ডিশওয়াশারের সঙ্গে আমার পরিচয় হয়। এটা সম্পর্কে কিচ্ছুটি জানতাম না। এরপর যেদিন প্রথম এটাকে ব্যবহার করলাম, এক গাদা এঁটো নোংরা বাসন দেওয়ার পরে সেগুলোই কিছুক্ষণ পরে যখন পরিষ্কার হয়ে বেরিয়ে এলো, তখন দারুণ আনন্দ পেয়েছিলাম। তবে যেসব বাসনপত্রের গায়ে ডিশওয়াশার শেফ লেখা থাকবে, সেগুলোই একমাত্র ডিশওয়াশারে দেওয়া যাবে। আমি যেমন ফ্রাইং প্যান বা প্রেশার কুকার কোনোটাই ডিশওয়াশারে দিই না, ওগুলো আমি হাতেই ধুয়ে নিই। কারণ টরন্টোতে যখন ছিলাম তখন আমি ফ্রাইং প্যান ডিশওয়াশারেই ধুতাম, কিন্তু কিছুদিন ধোয়ার পর বুঝতে পারলাম এগুলো ডিশওয়াশারে দিনের পর দিন ধুলে এটার সারফেসটা নষ্ট হয়ে যায়, তরকারি মশলা সব লেগে যায়। এই ছড়িয়ে ছিটিয়ে রান্না করার পরে রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করার মধ্যে বেশ একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। সব কাজ সেরে যখন আমি সোফায় বসি তখন রণ শুরু হয়ে যায়, চলো মা পার্কে যাই বা একটু বাইরে যাই। ওকে আর কি করে বোঝাই যে এতক্ষণ কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি বলে একটু রেস্ট নিচ্ছি। আবার ও তো অপেক্ষা করে কখন মা সমস্ত কাজ শেষ করে ফ্রি হবে, তখন মাকে নিয়ে পার্কে যাব। আজকে আবার বাইরে বেরিয়ে দেখছি মারাত্মক একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে হাওয়া এখানে সবসময় ঠান্ডাই থাকে সেটা ব্যাপার নয়, হাওয়ার তীব্রতাটা অনেক বেশি। জ্যাকেট ফ্যাকেট সব উড়ে যাচ্ছে। আমি আর অন্য এখন যে পার্কটায় খেলছি, এটাও একটা স্কুলেরই মাঠ এবং পার্ক। প্রত্যেকটা এলিমেন্টারি স্কুলেই পার্ক আছে এবং সেগুলো এমনিই খোলা থাকে সব সময়ের জন্য, যাতে অন্য সময়ও বাচ্চারা এসে খেলতে পারে। বেশ, আজকে তাহলে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমার সাথে দেখা হবে পরের কোনো ভ্লগে। গুড নাইট।